দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ দুপুরে বঙ্গভবনে বাকি ৩ উপদেষ্টাকেও শপথ পড়াবেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের শপথের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন উপদেষ্টারা। পরিবেশের ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার বন উপদেষ্টার। ৬ দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা। কবে ফিরবে ট্রাফিক পুলিশ নেই সুনির্দিষ্ট উত্তর। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর হিড়িক। নতুন দেশ বিনির্মাণে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। আজ শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুর ১২টায় বঙ্গভবনে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বাকি ৩ উপদেষ্টাকেও শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে শনিবার সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শনিবার রাতে রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে প্রধান বিচারপতির এই নিয়োগ কার্যকর হবে। আন্দোলনকারীদের দাবির মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আরও ৫ বিচারপতি পদত্যাগ করেন। এদিকে গত বৃহস্পতিবার শপথ গ্রহণে অংশগ্রহণ না করতে পারা বাকি ৩ উপদেষ্টারাও শপথ নেয়ার কথা রয়েছে আজ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেটে যাচ্ছে রেমিটেন্স অনিশ্চয়তা। কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মত সংশ্লিষ্টদের। ফ্রান্সের প্যারিস থেকে এস.এম. ইকবালের রিপোর্ট। গার্দো নর্থ ইউরোপের বিজনেস সেন্টার। প্রতিদিন প্রায় ৭ লাখ মানুষের চাপ সামলানো এই অঞ্চলে আছে ছোট্ট এক বাংলাদেশ, যেখানে প্রতিটা দিন শুরু হয় অনেকটা কর্মব্যস্ত ঢাকার মতোই। প্যারিসে বসবাসরত অধিকাংশ বাঙালির রুটি রুজির এই কেন্দ্রে যেমন আছেন খেটে খাওয়া বাঙালি, ঠিক তেমনি আছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। হাজার মাইল দূরে হলেও দেশের অর্থনীতির সঙ্গে আছে যাদের নিবিড় সম্পর্ক। তৈরি পোশাক শিল্পের পর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রবাসী আয়। তবে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি দেশে টাকা পাঠাতে বেঁকে বসেন তারা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নোবেল ম্যানেই ভরসা প্রবাসীদের। গত কয়েকদিন আগে আমরা ওয়াদা করেছিলাম দেশে আর রেমিটেন্স পাঠাবো না। এখন থেকে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা দেশে রেমিটেন্স পাঠাবো। স্বাধীন হয়েছে নতুন করে, সেক্ষেত্রে আমরা আবার দেশের অর্থনীতি চাকা সচল করতে, উন্নয়ন করতে আমরাও অবদান রাখতে চাই। শুধু গার্দো নর্থ নয়, আলোক ঝলমলে অভিজাত প্যারিসেও আধিপত্য আছে বাংলাদেশি ব্যবসায়ীদের, যাদের অনেকেই সম্পৃক্ত অল ইউরোপ বিজনেস কমিউনিটির সঙ্গেও। নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সঠিক উপায়ে সম্পৃক্ত করতে পারলে দ্রুত ইতিবাচক ফল আসবে বলে মত সংশ্লিষ্টদের। বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এইটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায়, বিভিন্ন ইম্পর্টেন্ট পরিকল্পনার মধ্যে তারা কীভাবে অংশগ্রহণ করতে পারে, তখনই তারা সেই অংশগ্রহণে যাবে যখন তারা এর মধ্যে সম্পৃক্ত থাকবে। তাদের কাছে কেউ জবাবদিহিতা করার জন্য সামনে থাকবে এবং তাদের আস্থার মানুষগুলো বাংলাদেশের প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোয় বাংলাদেশের অবস্থান ৭ম, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে। ফ্রান্সেও আছে অপার সম্ভাবনা। উপযুক্ত পরিকল্পনায় এই সুযোগ কাজে লাগানোর আহ্বান ব্যবসায়ীদের। এস.এম. ইকবাল, সময় সংবাদ, প্যারিস।
সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় দিনাজপুরের থানাগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু করছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে দিনাজপুর কোতোয়ালি থানায় রয়েছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল, দিনাজপুরের থানাগুলোতে কিন্তু স্বাভাবিক কার্যক্রম ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। বিশেষ করে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় রয়েছি। সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সকাল থেকে আমরা দেখছি যে এখানে পোশাক ছাড়াই কিন্তু পুলিশ তারা ডিউটি দিচ্ছে। আপনি জানেন যে গত 5 দিন থানার কর্মকাণ্ড একেবারেই ছিল না। গত 9 আগস্ট থেকে আপনার এই কার্যক্রম শুরু হয়েছে। আপনার বিশেষ করে আমরা বলবো যে এই 9, 10 আজকে 11 আমরা এখানকার থানা কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ করে এখানকার যিনি ওসি ফরিদ হোসেন মোট 10টি জিডি হয়েছে এবং এই জিডি হওয়ার কারণে মানুষ কিন্তু কিছুটা হলেও আপনার আসা শুরু করছেন। বিশেষ করে যে বিষয়টি আপনার থানাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য সাধারণ মানুষের যে দুর্ভোগ, আবার তারা নানা সমস্যায় যারা পড়েন, বিশেষ করে আইন শৃঙ্খলার পাবলিকের যে ভরসা স্তর সেটি হচ্ছে থানা। সেই থানাগুলো আপনার কার্যক্রম টোটালি অফ ছিল, কিন্তু আমরা এখন দেখছি যে ধীরে ধীরে এটা আসছে এবং পুলিশের যে মনোবল সেটি কিন্তু কিছুটা হলেও তারা ফিরে পেয়েছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলোর ব্যাপারে তারা বলেছেন। এখানে আপনি দেখছেন যে ডিউটি অফিসার তিনি এখানে ডিউটি দিচ্ছেন এবং যারা থানায় আসছেন তাদের সমস্যা নিয়ে বিশেষ করে জিডি করার জন্য তারা এটা নিচ্ছেন। তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত সব পুলিশ কিন্তু আপনার এখন পর্যন্ত তারা এই থানার মধ্যে তারা আসেনি এবং কর্মকাণ্ড শুরু করেনি। আমরা যেটা দেখছি যে দিন মানেই কিন্তু এখানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে থাকছেন এবং পুলিশকে তারা সব রকম সহযোগিতা প্রদান তারা করছেন। এখানকার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেছেন দিনাজপুরের 13টি থানায় ধীরে ধীরে তারা তাদের যে পুলিশের যে কার্যক্রম সেটা তারা আপনার করার জন্য তারা পরামর্শ দিচ্ছেন এবং যারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা কিছুটা হলেও তারা দায়িত্ব পালন শুরু করছেন। তো আমার কাছ থেকে সদর কোতোয়ালি থানার পুলিশের কার্যক্রম নিয়ে সর্বশেষ এই ছিল। দিনাজপুরের 13টি থানায় ধীরে ধীরে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন শিক্ষার্থীরা, কিন্তু কবে ফিরবে ট্রাফিক পুলিশ সেই বিষয়ে নেই সুনির্দিষ্ট কোনো উত্তর। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, ঘড়িতে সময় 10টা বেজে ঠিক 8 মিনিট। এই সময়টাতে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ খুব বেশি থাকে। এই মুহূর্তে আমরা রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানকার যে ট্রাফিক ব্যবস্থাপনা, পুরো ব্যবস্থাপনাটা তারা নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যেমন বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস সহ রেড ক্রিসেন্টের সদস্যদেরও আমরা এখানে উপস্থিত হতে দেখেছি। আমরা জানি যেহেতু ঠিক 10টার পরপরই অফিসগামী মানুষের চাপ অনেকটা বেড়ে যায়, 10টার আগে থেকেই বেড়ে যায়। সুতরাং আমরা দেখতে পেয়েছি আজকে সকাল থেকে 8টার পর থেকে এখানে স্বেচ্ছাসেবী যারা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং ট্রাফিক নিয়ন্ত্রণে তাদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। সকাল থেকেই রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। স্বেচ্ছাসেবীরা কাজে একটু সমস্যা হলেও তারা কিন্তু তাদের দায়িত্বে অবহেলা করছেন না। স্বেচ্ছাসেবীদের মাঝে আজকে আমরা প্রশ্ন করেছিলাম তারা আসলে কোনো সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছেন ট্রাফিক ব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন সম্পর্কে অনেক গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ যারা পথচারী আছেন তারাও কিন্তু জানেন না। সেক্ষেত্রে তারা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু বলছেন ট্রাফিক নিয়ন্ত্রণের এই ব্যবস্থাটার শিক্ষার্থীরা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু এখন যেহেতু দেশের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তাই ট্রাফিক পুলিশ যারা আছে তাদের অবশ্যই কর্মক্ষেত্রে ফেরা উচিত, স্বাভাবিক করা উচিত যান চলাচলের পুরো ব্যবস্থাকে। এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ষষ্ঠ দিনের মতো আজও সড়কে ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। সময় সংবাদে আরও থাকছে নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ, টাকা তুলতে না পারায় গ্রাহক ভোগান্তি চরমে। ব্যাংক থেকে ওঠানো যাবে না 2 লাখ টাকার বেশি।
অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন উপদেষ্টারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিন্তু শপথ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে। এই শপথের ঠিক পরদিনেই শুক্রবার তাদের যে দায়িত্ব বন্টন করে, অর্থাৎ কোন মন্ত্রণালয়ে কাদেরকে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব বন্টন করে কিন্তু একটি প্রজ্ঞাপনও জারি করা হয়। এর মধ্যে 27টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। ঠিক বৃহস্পতিবারের পরে 2 দিন সাপ্তাহিক ছুটির পরে আজই প্রথম সরকারি অফিস, আর এজন্যই সকাল থেকেই কিন্তু উপদেষ্টাগণ যার যার নিজ যে কর্মক্ষেত্র, যার যার যে মন্ত্রণালয় সেখানে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা যেটি লক্ষ্য করেছি, যদি একটু বলি যে এরই মধ্যে অর্থ উপদেষ্টা হিসেবে যেন দায়িত্বে রয়েছেন সালেউদ্দিন আহমেদ, তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন হাসান আরিফ, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনিও সচিবালয়ে প্রবেশ করেছেন। এরপরে এসেছেন নাহিদ ইসলাম। মোহাম্মদ নাহিদ ইসলাম মূলত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। ফরিদা আক্তার আছেন, যিনি সমাজ কল্যাণের দায়িত্বে রয়েছেন, এবং শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ওনারা কিন্তু সচিবালয়ে আসার পরপরই গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়াও দিয়েছেন। মূলত সবারই একটি কথা যে তারা দেখে শুনে কাজ করবেন এবং কমিটমেন্ট অনুযায়ী কাজ করবেন। একটি ভালো একটি সরকার যাতে গঠন করা যায়, ঠিক সেরকম একটি অবস্থা নিয়ে তারা কাজ করবেন। প্রাথমিকভাবে মূলত এই ধরনের তথ্যই তারা দিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। আরও এরপরে উপদেষ্টাগণ হয়তো কথা বলবেন, বিভিন্ন বিষয়ে স্পেসিফিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, সেগুলো জানার পরে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সচিবালয়ে যোগ দিচ্ছেন ধীরে ধীরে, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের একটি খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্যি নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন লাইসেন্স পায় সময়। তার মধ্যে একটি লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়ের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিকে বিনিয়োগের হিসেবে যুক্ত হয় দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এই গ্রুপের শেয়ার হোল্ডার। এই গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহতির করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এই গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। নিরাপত্তা আতঙ্কে রাজধানীর বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। হাতে গোনা কিছু বুথ খোলা থাকলেও নেই টাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। দ্রুত সমাধানের দাবি তাদের। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনে টাকা নেই। নিরাপত্তা আতঙ্কে হাতে গোনা কয়েকটি বুথ খোলা থাকলেও বেশিরভাগ এটিএম এবং সিআরএম বুথ বন্ধ রয়েছে। ফলে বেশিরভাগ এটিএম বুথ কার্যত অচল রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় বেশিরভাগ এটিএম বুথ বন্ধ। কয়েকটি স্থানে এটিএম বুথ খোলা থাকলেও সেগুলোর শাটার অর্ধেক নামানো, আবার কোনোটির এটিএম বুথের শাটার পুরোপুরি বন্ধ। মোহাম্মদপুরে একটা বুথেও আমি টাকা পাইনি, মানে সব অফ। যারা আমরা কার্ডে অভ্যস্ত তাদের অনেক প্রবলেম হচ্ছে। ইসলামবাগ থেকে প্রথমে চকবাজার যাই, সেখানে বন্ধ। চকবাজার থেকে লালবাগ আসি, তারপর সেখানেও দেখি বন্ধ। তাদের হেল্পলাইনে কল দিলাম, বললো যে এই মুহূর্তে সিকিউরিটি পারপসে তাদের বেশিরভাগ বুথগুলো অফ আছে। কার্ড থেকে টাকা উঠাইতে পারতেছি না, ভাড়াও দিতে পারতেছি না।
এরকম যদি চলতে থাকে আরো 2-4 দিন তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হবে। বন্ধ থাকা বেশিরভাগ ব্যাংকের ভূতের নিরাপত্তা কর্মীদেরও পাওয়া যায়নি। যাদের পাওয়া গেছে তারা জানান নিরাপত্তার অভাবে ভূতগুলোতে টাকা সরবরাহ করা সম্ভব হয়নি। কালকের থেকে টাকা ক্যাশ ছিল না, ক্যাশ নেই কালকের থেকে। এর আগে ক্যাশ ছিল, চালু ছিল, সব চালু আছে, কিন্তু ক্যাশ শেষ হয়ে গেছে। কোম্পানি থেকে বন্ধ রাখছে, এছাড়া কোম্পানি আমাদেরকে বেশি কিছু বলে নাই কেন বন্ধ রাখছে। রাত হলে চুরি ডাকাতি আতঙ্ক বাইরে যায়, এই কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে আর কি। নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। তীব্র গরমে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। স্পেনের মাদ্রিদে হিট অ্যালার্ট জারি। ইতালিতে 40 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই সিসিলি দ্বীপে। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না, তবে এই সিদ্ধান্ত চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য বলে জানানো হয়েছে। শনিবার রাতে ব্যাংকের এমডিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন বন্ধ রাখাও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। গরমে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। স্পেনের মাদ্রিদ শহরে বছরের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে বাসিন্দারা। গরম থেকে বাঁচতে কেউ দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে থাকা কুলিং সেন্টারে। পর্যটক ও বাসিন্দারা অবলম্বন করছেন ঠান্ডা থাকার নানা কৌশল। চাহিদাও বেড়েছে কোমল পানীয়ের। জারি করা হয় হিট অ্যালার্ট। এদিকে ইউরোপের আরেক দেশ তাদের তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। দেশটির সিসিলি দ্বীপের বাসিন্দারা জানান গত কয়েক মাসে বৃষ্টির দেখা পাননি তারা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। দেশের বর্তমান পরিস্থিতির কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত 16 তারিখের পরিবর্তে 12 আগস্ট দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। আজ পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। কোচ সোহেল ইসলামের নেতৃত্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে আসন্ন সফরের সম্ভাব্য দল। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। বর্তমান পরিস্থিতির কারণে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও, তবে ক্রিকেটারদের সফর হচ্ছে এটা নিশ্চিত। দেশের এমন পরিস্থিতির কারণে পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন। 17 আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের, তবে এই পরিস্থিতিতে সফরের তারিখ এগিয়ে এনেছে বোর্ড। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পিসিবিকে জানানো হলে আগেই পাকিস্তান সফর করার অনুমতি দেয় বোর্ডটি। তাই 5 দিন এগিয়ে 12 আগস্ট রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে দলের। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে সফরের তারিখ এগিয়ে আনায় দল ঘোষণার তারিখেও আনা হয়েছে পরিবর্তন। রোববার 15 সদস্যের দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নির্ধারিত সময়ের আগে যাওয়ার কারণে সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। পাকিস্তান যাওয়ার দিনক্ষণ এগিয়ে আনার আরও একটা কারণ রয়েছে। বেশ কিছুদিন হয়েছে ঢাকায় এসেছেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। নিরাপত্তা জড়িত কারণে হোটেলবন্দি থাকতে হচ্ছে। তবে বন্ধ নেই ক্রিকেটারদের প্রস্তুতি। সম্ভাব্য দল নিয়ে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ সোহেল ইসলাম, যেখানে ছিলেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, নাহিদ রানা, সৌম্য সরকাররা। 16 তারিখ থেকে মূল স্কিল ট্রেনিং হওয়ার কথা ছিল ক্রিকেটারদের, তবে গেল কয়েকদিন ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন তারা। এদিনও দেশীয় কোচ সোহেল ইসলামের অধীনে ব্যাটিং ও বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। জানা গেছে পাকিস্তান যাওয়ার পর প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের নেতৃত্বে অনুশীলন করবে দল। এরই মধ্যে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফর করেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক, মাহমুদুল হাসান জয়সহ অনেকে। সেই দল থেকেও জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শপথ দুপুরে বঙ্গভবনে বাকি 3 উপদেষ্টাকেও শপথ পড়াবেন রাষ্ট্রপতি। উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের শপথের পর প্রথম কর্মদিবসে সচিবালয় উপদেষ্টারা ন্যায় প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার নতুন দায়িত্বপ্রাপ্তদের। এবং 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা, কবে ফিরবে ট্রাফিক পুলিশ নেই সুনির্দিষ্ট উত্তর। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কাজ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।